সবাই দেখেন, আমরা শিখতেছি কি ওয়েব ডিজাইন এন্ড কি ডেভেলপমেন্ট। এখন ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের কি কি শিখতে হবে? এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ আর কি jQuery। আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য শিখতে হবে কি পিএইচপি আর লারাভেল। এখন এই করে যদি আমরা সম্পূর্ণ শিখতে পারি তাহলে হচ্ছে কি আমরা একজন ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার মেন হচ্ছে হলো ওয়েব ডিজাইন এন্ড কি ডেভেলপমেন্ট। এখন আমরা প্রথমে ওয়েব ডিজাইন দ্বারা কি করব শুরু করব, তারপরে আমরা ওয়েব ডেভেলপমেন্টে যাব। এখন ওয়েব ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম আমাদের শিখতে হবে কি এইচটিএমএল। সর্বপ্রথম কি শিখতে হবে? এইচটিএমএল। তাহলে বাকি যা আছে সব তুলে দিলাম। আর স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, বাসায় গিয়ে এগুলো নোট করবেন যদি ভালোভাবে শিখতে চান আর কি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা শুরু করব কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। এখন এই এইচটিএমএল দিয়ে কাজ করতে গেলে এইচটিএমএল জিনিসটা কি সেটা তো আমরা সবাই জানি, তাই না? গত ক্লাসে বলা হয়েছিল। এখন এইচটিএমএল, ধরেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে বলেন? আমাদের ইট বালু ছাড়া কি বিল্ডিং হয়? হয় না। ঠিক আমাদের এই এইচটিএমএল যদি আমরা কাজ করতে যাই, এইচটিএমএল এর এলিমেন্ট ছাড়া কিছু সে বোঝে না। এইচটিএমএল এর এলিমেন্ট ছাড়া সে কিছুই বোঝে না। হয়তোবা এলিমেন্ট শব্দটা আপনাদের কাছে অন্যরকম, কিন্তু আপনারা মনে হয় বইতে দেখেছিলেন ট্যাগ, এর নামটা দেখেছিলেন না? ট্যাগ আর এলিমেন্ট কি সেমই। এখন এইচটিএমএল কি বোঝে না? ট্যাগ ছাড়া সে কোনো কিছুই বোঝে না। এখন আমরা গত ক্লাসে দেখছিলাম যে হচ্ছে একটা ওয়েবসাইটে কি থাকে, ইমেজ, অডিও, ভিডিও আর কি থাকে, টেক্সট। এখন এই চারটা জিনিসের সমন্বয়ে কি হয়? একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি হয়। এখন এই চারটা জিনিস যদি আমরা এইচটিএমএল এ ইউজ করতে যাই তাহলে আমাদের কি লাগবে? সবাই আমার কথা শুনেন, কে আসুক যাক এগুলোর দিকে কান দিবেন না। এই চারটে জিনিস যদি আমরা ইউজ করতে যাই এইচটিএমএল এ, সেই ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন হবে? ট্যাগ না এলিমেন্টের প্রয়োজন হবে বলেন? ট্যাগ না এলিমেন্ট, কোনটা প্রয়োজন হবে? হ্যাঁ, তাই এলিমেন্ট কি করবে? একটু কি বললাম যে এলিমেন্ট আর ট্যাগ তো সেমই। এখন এলিমেন্ট আগে শুনেন নাই আর ট্যাগ আগে শুনেছেন। যখন jQuery বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমরা এখানে দেখব যে এলিমেন্ট ইউজ করতেছে। তো এলিমেন্টই হচ্ছিল কি ট্যাগ। এটাই হচ্ছিল অ্যাডভান্স, বুঝছেন? যে বেসিক শেখার সময় ট্যাগ দেখেছেন বা নাম শুনেছেন, কিন্তু এলিমেন্ট যখন আসবে তখন আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে বোঝা। এই জন্য আর কি আমি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে হচ্ছে যদি আমরা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে যাই, ইমেজ, অডিও, ভিডিও আর কি টেক্সট, এই চারটা জিনিস তো আমাদের লাগবে। এখন এই চারটা জিনিস যদি আমি এইচটিএমএল এ ইউজ করতে যাই তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে? ট্যাগের প্রয়োজন হবে। এইচটিএমএল কি ট্যাগ ছাড়া কোনো কিছু বোঝে? বোঝে না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখন এই যে আমাদের ট্যাগটা ইউজ করব, এখন সেটা কিভাবে ইউজ করব? এর জন্য সর্বপ্রথম যেটা করব আমরা, যারা আপনারা বেসিক ফাইল ক্রিয়েট করতে পারেন, মাউসে রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ পরে যাওয়ার পর এখানে কি লেখা আছে? সবাই স্ক্রিনে দেখতে পাবেন কি লেখা আছে? ফোল্ডার। এই ফোল্ডারের বাম পাশে একটা কি আছে? আইকন আছে। তার মানে এই আইকন যখনই আমরা দেখব তখনই আমরা বুঝবো যে এই আইকন যেটা থাকবে, যেখানে থাকবে সেটা কি হবে? ওইটা একটা ফোল্ডার হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউতে ক্লিক করব, তারপর এখানে ফোল্ডার লেখা আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে ফোল্ডার লেখার বাম পাশে যে আইকনটা আছে দেখবেন, এই আইকনে ক্লিক করলে একটা নাম অটো চলে আসছে। চাইলে আপনি টাইপ করবেন, না চাইলে নাই। তাহলে এখন যে আইকনটা দেখতে পারতেছেন, তাহলে এই আইকন দেখে কি ভাবতেছেন? যে এটা একটা কি ফোল্ডার। এখন এর পরবর্তীতে কখনো যদি এই আইকনটা দেখতে পারেন তাহলে কি বুঝবেন? যে এটা একটা ফোল্ডার। আর কি ভুল হবে? তাহলে এই ডাইন পাশে যেটা লেখা আছে এইটা কি? এটা ফোল্ডার না ফাইল? ফোল্ডার। আর তার এই যে ক্লাস 17, এটা কি একটা বলেন? এটা একটা ফোল্ডার। কারণ কেন? এই যে আমি আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকন দ্বারাই বুঝবো যে এটা একটা কি ফোল্ডার। মানে আপনাদের সহজ ভাষায় বলে দিলাম। আর একটু পরে বুঝবেন যে কোনটা ফোল্ডার কোনটা ফাইল। যাই হোক, তাহলে এখন ফোল্ডার আমরা চিনলাম। এখন এই যে ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি এন্ট্রি করব বা প্রবেশ করব, এটা তো পারবো? এটা আমি ফোল্ডারের মধ্যে যাওয়ার জন্য কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে, সবাই জানি তো? আচ্ছা, তাহলে আমি ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ফোল্ডারের মধ্যে কি আসলাম। এখন একটা ফোল্ডারের মধ্যে কি আরেকটা ফোল্ডার তৈরি করা যায়? শিওর যায়? একটা ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করা যায়? হ্যাঁ,
যাই। আচ্ছা, এখন ফাইল তৈরি করার জন্য কি করতে হবে? আপনি বলেন, লাস্টের জন বলেন। একটা ফাইল তৈরি করব কিভাবে? আপনি বলেন, ফাইল তৈরি করব কিভাবে? ফাইল তৈরি করতে পারেন না? কোথায়? এখানে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, তারপরে নিউতে ক্লিক করব, তারপরে কি টেক্সট ডকুমেন্ট না কোথায়? আচ্ছা, তার মানে এইভাবে কি তৈরি করে? একটা ফাইল তৈরি করে। তো যাই হোক, এখন ফাইল তৈরি করার পরে এই ফাইলের নাম কি পরিবর্তন করতে পারেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যাক। আচ্ছা, তাহলে একটা ফাইল তৈরি করলাম। এখন এই ফাইল তৈরি করার পরে নাম চেঞ্জ করতে গেলে কি, মানে আপনার যে মাউস দিয়ে কাজ করেন ওইভাবে হয়, বা যারা কিবোর্ড থেকে শর্টকাটে পারে তারা ওইভাবে পারে, ঠিক আছে। তবে ফার্স্ট স্পিড আপনার হচ্ছিল টাইপিং প্লাস ফাইল তৈরি করার জন্য আপনাদের কিবোর্ড শর্টকাট শেখা ভালো, তাড়াতাড়ি হয় এগুলো আর কি। কারণ আপনি রাইট বাটন ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, এই যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, এই একটা ফাইল তৈরি করার জন্য কতগুলো ক্লিক করতে হচ্ছে। আর যে কিবোর্ড শর্টকাট পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেম টাইমে 10টা ফাইল তৈরি করতে পারবেন। এটা আস্তে আস্তে শিখবেন, ব্যাপার না। এখন এই ফাইলটা রিনেম করার জন্য কি করতে হবে? ফার্স্টে ফাইলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে যে রিনেম নামে যে অপশনটা আছে রিনেমে ক্লিক করলে অটোমেটিক আমাকে সিলেক্টেড করে দেবে যে আমি কি পরিবর্তন করতে চাচ্ছি। তারপরে ব্যাক স্পেস চাপ দিলে লেখাটা চলে যাবে। এই লেখাটা যাওয়ার পরে তারপরে এখানে কি লেখা আছে? ডট টিএক্সটি। তাহলে এই ডট টিএক্সটি কি বলেন, কে পারবেন? হ্যাঁ, এটা একটা এক্সটেনশন। তার মানে আমার এই যে আমি যে নামটা দেব এই নামের পরে ডট টিএক্সটি যেটা আছে এটা হচ্ছে হলো এই ফাইলের কি এক্সটেনশন। আচ্ছা, যখন আমরা ফটোশপ বা কোনো দোকানে যাই অ্যাপ্লাই করার জন্য তখন সে বলে না যে পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে, বলে না? এখন এই ছবির জন্য এক্সটেনশন নাম কি হইতে পারে, কে পারবেন? পিএনজি। একটা ছবির এক্সটেনশন থাকে জেপিজি, পিএনজি, তারপরে ওয়েব, আর অনেক কিছুই থাকতে পারে। এখন আমরা তো মোটামুটি সবাই এতটুকু জানি যে পিডিএফ, এটা তো জানি। পিডিএফ জানেন? হ্যাঁ, পিডিএফ কি কাজে লাগে বলেন? একটা সিভি তৈরি করতে হলে ওই সিভিটা কি করতে হয়? পিডিএফ এ কনভার্ট বা পিডিএফ লাগে। এখন তাহলে একটা ওই পিডিএফ এর মধ্যে যে কোনো নাম থাকে, নামের পরে ডট পিডিএফ থাকে, ডট কি থাকে? পিডিএফ। তাহলে ওই ডট পিডিএফ থাকলে ওই ফাইলটার এক্সটেনশন নাম কি হবে? ডট পিডিএফ। আচ্ছা, তাহলে এখন একটা ইমেজের জন্য ডট জেপিজি, পিএনজি, আর পিডিএফ এর জন্য পিডিএফ। যখন আমরা মাইক্রোসফট অফিসে যখন অফিস কাজ করতেন কেউ, এমএস ওয়ার্ড করাইছে কলেজে? এমএস ওয়ার্ড করে নাই? আচ্ছা, এমএস ওয়ার্ডে যখন কাজ করেন এমএস ওয়ার্ডের একটা ফাইলের যে কোনো তো নাম থাকে, ওইখানে এক্সটেনশন কি থাকে? ডক্স। ডক্স থাকে, তাই না? আচ্ছা, দেখেন এই ডিপলি জিনিসগুলো এটা কিন্তু খুব কঠিন জিনিস না। এটা চোখ কান খোলা রেখে দেখলে কিন্তু পারতেন, যাই হোক ব্যাপার না। তাহলে পরে আমরা ফাইলের এক্সটেনশন বুঝবো কি, যে যে কোনো একটা ফাইলের নাম থাকবে, নামের পরে একটা মাসবি কি থাকবে? ডট থাকবে। এখন ডটের পরে তিনটা বা চারটা বা পাঁচটা যে যেই কাজে থাকুক না কেন, ওই কাজের যে নামটা থাকবে ওইটাই হচ্ছিল ওই ফাইলের একটা এক্সটেনশনের নাম। ওই ফাইলের কিসের নাম বলেন? এক্সটেনশনের নাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা যে ফাইলটা তৈরি করলাম, ধরেন ফাইলের নাম দিলাম হচ্ছিল ধরেন demo1.txt, তার মানে এটা একটা কি ফাইল? টিএক্সটি ফাইল। আর যদি আমাদের demo.txt এর পরিবর্তে রিনেম করে এটাকে যদি টিএক্সটি এর পরিবর্তে যদি আমরা লিখতাম পিএনজি, তাহলে এটা কি হয়ে যেত? এটা একটা পিএনজি ফাইল হতো। দেখেন অটোমেটিক কিন্তু আমার ফাইলের আইকন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এরপর ঠিক সেম ভাবে যদি আমি এটার নাম পরিবর্তন করে যদি আমি পিএনজি এর পরিবর্তে যদি ডক দিতাম, কি দেব? ডিওসি বা ডিওএক্স, ডিওসিএক্স, ধরেন ডক দিলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু কি হয়ে গেছে? ফাইলের আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক একটা কাজের জন্য আমার ফাইলের আইকন কি হবে? এক এক রকম হয়ে যাবে। যদি এটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে পরবর্তীতে আর কনফিউজ থাকবেন না যে আপনার এটা ইমেজ ফাইল নাকি এটা জেপিজি ফাইল বা যেটাই হোক, ওটা তখন আপনারা বুঝবেন। আর সেটা বুঝবো কিভাবে? আমরা ওই নামের শেষে ফাইলের এক্সটেনশন দেখে। এখন ফাইল নিয়ে আর কারো কোনো কনফিউজ আছে? ক্লিয়ার? এই 4 বছর পরে কি আজকে ক্লিয়ার হলেন? আচ্ছা, যাই হোক,
এখন ধরেন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। আচ্ছা এখন আমরা ধরেন কি করব, HTML এ কি করব, ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা এখন HTML যেটা ট্যাগ ঠিক আছে, তবে এখানে আমরা কি করব, আমাদের মধ্যে এটা, যেহেতু আমরা প্রোগ্রামার হইতে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, HTML এ কোড করতে হবে। কি করতে হবে, HTML এ কোড করতে হবে। এখন এই কোড করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একটা ফাইল বানাইতে হবে। এখন সেই ফাইল বানাই কিভাবে, এখন তো বুঝবেন। আচ্ছা আমি তাহলে রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব, পরে কোথায় ক্লিক করব, টেক্সট ডকুমেন্টে। তাহলে এখন আমাদের এখানে কি হয়ে গেল, একটা ফাইল তৈরি হয়ে গেল না। আচ্ছা এখন এই ফাইলের মধ্যে এখন আমরা কি করব, HTML এর কোড করব। কি করব, HTML এর কোড করব। এখন এই ফাইলের মধ্যে কোড করার জন্য কি করতে হবে, ফাইলটা রিমুভ করব না ডিলিট করব? হ্যাঁ, আমি বলছি যে রিমুভ করব না ডিলিট করব? রিমুভ করবেন, তাহলে কোড করবেন কোথায়? আপনি বলেন, চশমা ভাই বলেন। রিনেম করব, রিনেম করলে কোড করা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এই ফাইলের মধ্যে আমাকে কি করতে হবে, HTML এর কোড করতে হবে। এখন HTML এর কোড করার জন্য ফাইলটা ওপেন করতে হবে। ফাইলটা কি করতে হবে, ওপেন করতে হবে। ফাইলটা রিনেম তো এগুলো পরে আসবে, আগে তো ফাইলটা কি করতে হবে, ওপেন করতে হবে। আপনি যখন কোনো একটা ফাইলের মধ্যে লিখবেন, আপনি ধরেন MS ওয়ার্ডে যখন ডক ফাইলে কাজ করতেন, ওই ডক ফাইল কি বানানোর পরে কি ওপেন করতেন নাকি ডিলিট করে দিতেন? অবশ্যই ওপেন করতেন। ওপেন করার পরে ডক ফাইলে কি করতেন, টাইপ করতেন না? ঠিক এটাও সেম ভাবে, যে আপনি একটা ফাইল তৈরি করলেন, সেই ফাইলের মধ্যে এখন কোনো কিছু লেখালেখি করতে গেলে কি করতে হবে, ফাইলটা ওপেন করতে হবে। এখন ফাইল ওপেন করতে তো পারবেন, পারবেন? কিভাবে ওপেন করবেন, আপনি বলেন, ফাইল ওপেন করবেন কিভাবে? এ, আপনি বলেন ফাইল ওপেন করবেন কিভাবে? আপনি বলেন ফাইল ওপেন করব কিভাবে, ডাবল ক্লিক করে। এইটুকু কি কারোর মধ্যে এতক্ষণ ঢোকে নাই? এই চিল্লে চিল্লে বলতেছি ফাইল ওপেন, এটুকু বোঝেন নাই? আচ্ছা যাই হোক, ফাইল ওপেন করতে গেলে কি করতে হবে, ওই ফাইলে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ফাইলটা কি হবে, ওপেন হবে। এখন ফাইল ওপেন হওয়ার পরে এখানে আমরা এখন কি করব, আমাদের মতো কোন একটা কিছু লেখা লিখবো। ধরেন আপনারা যে লিখতেন, ধরেন লিখতেন কি বাংলাদেশ, তাহলে এইভাবে কি করতেন, টাইপ করতেন না? তাহলে আমি এখানে আমার যেই যেই দরকার সেটা আমরা এভাবে টাইপ করলাম। এখন বাংলাদেশের পরে আরো যা মন চায় লিখতে পারেন, যে হচ্ছে লিখতে পারেন কি, যে আই এম এ কি স্টুডেন্ট। এই যে যে লেখাটা লিখলেন, এই লেখাটা কি সবাই পারবেন? একটা ফাইল তৈরি করা, ফাইলটা ওপেন করা, এর পরবর্তীতে ওই ফাইলের মধ্যে কোনো একটা কিছু লিখবো, এতটুকু পারবেন? সবাই পারবেন তো? শিওর? এইটুক পারলে ধরেন আপনারা ওয়েব ডিজাইনের জন্য 10% রেডি। কারণ সবাই ফাইল তৈরি করা, ফাইলের মধ্যে ওপেন করা এবং ফাইলের মধ্যে লেখা, এই জিনিসটা অনেকে পারে না। মোটামুটি সপ্তাহখানেক চলে যায়। এখন এটাকে পারবেন? আচ্ছা তার মানে আমি একটা ফাইল তৈরি করব, ফাইলের মধ্যে কোনো একটা কিছু লিখবো, লেখার পরে এটাকে আমি কি করব, সেভ করব। এখন সেভ করে কিভাবে, কি পারেন বলেন? কি বল, আপনি তো অ্যাডভান্স লেভেলে কথা বলবেন, আপনি মাউস দিয়ে বলেন কেন, কোনটা কিবোর্ড শর্টকাট বলেন? কন্ট্রোল এস। আর যারা কন্ট্রোল এস যদি কষ্ট হয় টাইপ করতে, তাহলে কি করবেন, ফাইলে ক্লিক করবেন, দেন এখানে কি লেখা আছে, সেভ। এই সেভে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, আমার এই যত লেখালেখি করছে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এতটুকু যদি হয়, তারপরে চোখ বন্ধ করে এটা কেটে দেবেন। কি করবেন, কেটে দেবেন। কেটে দিলে এখন আমরা যে লেখালেখি করছি, এটা কি থাকবে না চলে যাবে? কেন থাকবে, সেভ করছেন বিধায় থাকবে। আচ্ছা এখন যদি থাকে, আবারও ডাবল ক্লিক করে আপনি ইনশিওর হবেন যে ওই লেখাটা আদৌ আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে যেটা করতে হবে, আমরা কাজ করতেছি এখন বর্তমান কিসের কাজ, সবাই সাউন্ড কম করে, রেকর্ডিং হচ্ছে। লং হলে আপনাদের বাসায় বসে লং ভাবে দেখতে হবে। আচ্ছা আমরা কাজ করতেছি কিসের, HTML এর। এখন HTML এর কাজ করার জন্য যেরকম PNG এর জন্য এক্সটেনশন থাকতো কি, PNG মানে ইমেজের জন্য, আর কোনো একটা MS ওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে ফাইলে এক্সটেনশন থাকতো কি, ডক। আর আমরা HTML এ কাজ করতেছি, তাহলে HTML এর কাজের জন্য আমাদের এক্সটেনশন থাকবে কি, ডট HTML, ডট কি
HTML। এখন এটা কি লিখতে পারবো? এই txt এর পরিবর্তে HTML লিখতে পারবো? কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করব, রিনেমে ক্লিক করব। আপনি যে কোনো নাম দেন, এই নাম নিয়ে আমার কোনো সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে হলো আমি মনে হয় ডিলিট করে দিলাম। আচ্ছা, সমস্যা হচ্ছে হলো মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব, ডট টিএক্সটি, এই ডট টিএক্সটি ডট তো থাকবেই, এই টিএক্সটি এর পরিবর্তে লিখবো এইচটিএমএল। লিখবো কি? এইচটিএমএল। এইটুকু কি সবাই লিখতে পারবো? আচ্ছা, লেখার পরে এই নামটা চেঞ্জ করার পরে এখন মাউস কি করব? ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, যে যেটাই করি। তারপর অপশন বলবে যে আগেতে ছিল আমার ডট টিএক্সটি, এখন সেটাকে রিনেম করে আমি কিসে নিচ্ছি? ডট এইচটিএমএল এ। তাহলে আমি ইয়েস দেব না নো দেব? ইয়েস দেব। তাহলে আমার নামটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। সাথে সাথে কি হয়েছে? আমার আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এতটুকু যদি হয়, এখন এই যে লেখাটা লেখা করলাম, এখন সেই লেখাটা আমার এখন কার মধ্যে আছে? ফাইলের মধ্যে আছে। এখন এইটা হচ্ছে আমরা কি করব? রান করব। অথবা আমাদের এই যে কোডিংটা করলাম, এটা আমরা টেস্ট করব কোথায়? ব্রাউজারে। কারণ আমরা কি অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতেছি, নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি, না ওয়েব ডেভেলপমেন্ট করতেছি? কোনটা? ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন। এখন ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যেই কাজ করব সেই কাজ চেক দেবে কোথায়? ব্রাউজারে না কোথায়? ব্রাউজারে। এখন ব্রাউজারে চেক দেওয়ার জন্য কি করতে হবে? ডট এইচটিএমএল দেওয়ার জন্য অটোমেটিক আমার ব্রাউজার আইকন চলে আসছে। এখন কি করব? আমার আসলে ডাবল ক্লিক করা বাকি আছে। কি করা বাকি আছে? ডাবল ক্লিক। এই ডাবল ক্লিক করলেই দেখবেন যে আমার কি হবে? ব্রাউজারে ওপেন হবে এবং যে লেখাটা লিখছি সেই লেখাটা এখানে কি হবে? চলে আসবে। এখন এতটুকু কি পারা যাবে? কি খুব কঠিন জিনিস দেখাইছি? একটু কষ্ট লাগবে একটু করতে? আচ্ছা, তাহলে আমি আবার এখন শর্ট ভিডিও করতেছি, দেখেন। সর্বপ্রথম হচ্ছে হলো বাসায় গিয়ে আপনারা কি করবেন? একটা ফোল্ডার তৈরি করবেন এবং ফোল্ডারের নাম দেবেন হচ্ছে হলো কি, আপনাদের যে কোনো নাম দেন। ধরেন আমরা শিখবো কি, ওয়েব ডিজাইন এন্ড কি ডেভেলপমেন্ট। এই কোর্সের নামটা দিবেন। দেওয়ার পরে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে যাবেন। যাওয়ার পরে এখানে কি করবেন? এখানে হচ্ছে হলো আপনি আরেকটা ফোল্ডার তৈরি করবেন। আরেকটা কি তৈরি করবেন? ফোল্ডার। এবং এই ফোল্ডারের নাম দিবেন ক্লাস 1। কি দেবেন? ক্লাস 1। এইভাবে সিরিয়াল দিয়ে করবেন। এজন্য দেখাচ্ছি, আমি কিন্তু বলছি যে আমি কখনো বলবো না যে আপনারা না দেখে কোনো কিছু বলেন। যদি এইভাবে নোট করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে কোডও করতে পারবেন এবং দেখে দেখে বলতেও পারবেন। এই সুযোগটা কিন্তু আপনাদের আছে। আর এটা কিন্তু তখনই পারবেন যদি আপনি এইভাবে সাধারণভাবে কাজ করেন। আর যদি এভাবে না সাজিয়ে কাজ করেন, ধরেন আমি একটা প্রজেক্ট দেখালাম, এখন সেই প্রজেক্টের সোর্স কোড যদি আপনি সাজায় রাখেন, পরবর্তীতে ওইটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার সোর্স কোড নাই থাকে তাহলে ওটা কাজ করবেন কিভাবে? পারবেন? পারবেন না। যা দেখাবো এখান থেকে আপনাদের পরবর্তীতে কাজ করতে হবে। এখন তাহলে কি করবেন? ক্লাস 1 ফোল্ডার তৈরি করবেন। এইভাবে 36টা ক্লাসই থাকবে। যখন যেই ক্লাসের কাজ ওই ক্লাস থেকে সোর্স কোড নিয়ে এসে একটা প্রজেক্ট রেডি করবেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ক্লাস 1 ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পরবর্তীতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে এইভাবে কি আসবে? একটা ফাইল আসবে। ওই ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে হচ্ছে হলো যার যার নাম লিখবেন। যার যার কি লিখবেন? যার যার নাম লিখবেন এবং আপনার সম্পর্কে মিনিমাম 10 লাইন টাইপ করবেন। মিনিমাম কি করবেন? 10 লাইন টাইপ করে লেখালেখি করবেন। কারণ এই সুযোগ আপনাদের একটা টাইপ করার। কারণ যা বুঝলাম মনে হয় না যে কিবোর্ডে কখনো হাত দেন। এই সুযোগে আগে ভাগে সব কাজ করে নেবেন। যাই হোক, 10 লাইন লেখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা ফাইলে ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। তাহলে এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। তারপর এটাকে কেটে দেবেন। তার পরবর্তীতে ফাইলটাকে রিনেম করবেন। ডট টিএক্সটি এর পরিবর্তে বলেন কি নাম দেব? আপনি বলেন। যারা কোশ্চেন করবো সেই বলবেন কি নাম দেব? ডট টিএক্সটি পরিবর্তে কি নাম দেব? ডট টিএক্সটি পরিবর্তে কি নাম দেব? পিএনজি না জেপিজি? হ্যাঁ, পিএনজি। তারপর আপনি বলেন কি নাম দেব? এইচটিএমএল। এবার শুনছেন আপনি? তাহলে কি নাম দেব? ডট এইচটিএমএল। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে ডট এইচটিএমএল দেব, পরে এন্টার প্রেস করব, তারপরে ইয়েস নো অপশন আসবে, কি দেব? ইয়েস দেব। তাহলে কি হবে? আমাদের আইকনটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখানে কি করব? ডাবল ক্লিক করলে এই ফাইলের মধ্যে যে লেখাটা লিখছি সেই লেখাটার মধ্যে কি
চলে আসবে। এখন এতটুকু যদি পারেন তাহলে ওয়েব ডিজাইনের জন্য আপনাদের 10% কাজ শেষ। কারণ এই ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা, এইটা একটু ঝামেলা। আর বাকি যা আসবে সবকিছু একদম ইজি। মুখস্থ কোনো কিছুই করবেন না, দয়া করে মুখস্থ কোনো কিছুই করবেন না। এখন এতটুকু সবাই পারবেন? আচ্ছা, এখন ধরেন এই যে আমি যে একটা নাম লিখলাম, এখন এই নাম আমাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই ফাইলের মধ্যে আবার লেখালেখি করতে হবে না? এখন এই ফাইলটা যদি আমি লেখালেখি করতে চাই, ডাবল ক্লিক করলে বারবার তোমার এখানে ওপেন হচ্ছে, কিন্তু ওই যে আমি লেখালেখি করছি সেটা কি আর ওপেন হচ্ছে? সেটা কিন্তু আর ওপেন হচ্ছে না। তাহলে এই একটা কি সমস্যা না? এটা কি একটা অনেক বড় সমস্যা। কারণ কেন, আমি যে কোনো সময় আমার এই নাম পরিবর্তন করব, অন্য কিছু অ্যাড করব, এটা তো আমার প্রয়োজন। এখন এইটা তো আমি আর পারতেছি না। একবার নাম পরিবর্তন করার পরে ডাবল ক্লিক করলে ব্রাউজারে ওপেন হচ্ছে, কিন্তু আমার ওই যে লেখালেখি করছি সেইটার ওপেন হচ্ছে না। এটা ওপেন হচ্ছে না কেন? আপনি বলেন কেন? কারণ না আমরা ডট এইচটিএমএল দিছি, এজন্য সে ওপেন হচ্ছে না। ডট টিএক্সটি যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে? ফাইলটা ওপেন হবে। কিন্তু আবার ডট টিএক্সটি দেব, আবার এইচটিএমএল দেব, আবার ওপেন করব, অনেক সময়। আমরা ডেভেলপার হচ্ছি, এখন কি করব? অনেক কাজ সহজ করে নেব। এখন এটা ভালোভাবে বোঝাই, দেখেন। আচ্ছা ধরেন আমি এখানে কি লিখছিলাম একটু আগে? আই এম রাজু লিখছিলাম না? হ্যাঁ, এই একটা যেই লেখাটা লিখলাম, এখন এই আপনারা তো প্রোগ্রামার হচ্ছেন, আপনারা বলবেন যে কি একটা লাইন কোড করছেন, কি করছেন? একটা লাইন কোড করছেন। এখন যদি আবার এখানে লেখেন যে হ্যালো রাজু, তাহলে কি করছেন? আরেকটা লাইনে কি করছেন? কোড করছেন। তাহলে টোটাল কোড হলো কয় লাইন? 2 লাইন। আচ্ছা, তাহলে এখন ধরেন আমি চাচ্ছি যে এই যে যে হ্যালো রাজু আর হচ্ছে আই এম রাজু, এই দুইটার নাম পরিবর্তন করে ধর আমি দেবো আই এম নেকজা, আর কি দেবো? হ্যালো নেকজা। তাহলে এই যে যে আমি কোড করছি, সেই কোডটা পরে কি করছি? রিমুভ করছি, তারপর পরবর্তীতে সেটাকে কি করছি? মডিফাই করছি, মানে আপডেট করছি। আবার অন্য একটা সময় মনে হতে পারে যে আই এম এর পরিবর্তে এটা চলে যাবে, শুধু থাকবে কি? হ্যালো নেকজা। তাহলে আমি কোডটা কি করছি? ডিলিট করে দিছি না? তাহলে এখানে টোটাল কাজ করলাম কয়টা? আমি নতুন করে একটা কোড তৈরি করছি, মানে কি করছি? ক্রিয়েট করছি। আবার ওই কোডটাকে মডিফাই বা কি করছি? আপডেট করছি। কোডটা এডিট করছি, কোডটা কি করছি? রিমুভ করছি। তাহলে টোটাল কাজ করছি কয়টা? 4টা। সেই কাজটা করছি কিন্তু আমার একটা লাইন বা একটা কোডিং এর উপরে, অথবা একটা ফাইলের উপরেই। তাহলে এই যে যখন 4টা কাজ করব, বারবার রিনেম করা ফাইল, এই সে অনেক কি হ্যাসেল, এগুলো আমরা করব না। এখন এর জন্য আমরা কি করব? এই যে একটা নতুন কোড করব, কি করব? কোড ক্রিয়েট করব, কোড কি করব? আপডেট করব, ওই কোডটাকে এডিট করব, আর ওই কোডটাকে কি করব? রিমুভ করব। তাহলে আমরা যা করতেছি সব কি করতেছি? কোডগুলো নিয়ে কাজ করতেছি। এই যে ক্রিয়েট করা, আপডেট করা, এডিট করা, রিমুভ করা, ডিলিট করা, যাই বলেন, এই সকল কিছুর সুবিধা নেওয়ার জন্য আমাদের যেহেতু কাজ করতেছি কোড, তার জন্য আমাদের লাগবে কি? কোড এডিটর নামে একটা সফটওয়্যার আছে। কোড এডিটর মানে আমরা যখন এই কোড এডিটর সফটওয়্যার ইউজ করব, তখন ওই সফটওয়্যারের মধ্যে একটা কোডকে ক্রিয়েট করা, আপডেট করা, এডিট করা, রিমুভ করা, ডিলিট করা সবকিছু করতে পারবো। তার জন্য কি ইউজ করতে হবে? কোড এডিটর সফটওয়্যার। এই জন্য ওরা নামে দিয়ে দিচ্ছে যে কোড এডিটর, মানে এই কোডগুলোকে আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। তাহলে এই সফটওয়্যার নাম কি? কোড এডিটর সফটওয়্যার। কিন্তু এটা সফটওয়্যার নাম না, আমাদের হচ্ছে এটা একটা টুলস। কোড এডিটর সফটওয়্যার লাগবে। এখন এই কোড এডিটর সফটওয়্যার জন্য অনেক নাম আছে। একটা নাম আছে কি? সাবলাইম টেক্সট, একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে ভিএস কোড, তারপর ছিল আপনার পাইথন, অনেক কিছু আছে। এগুলো আস্তে আস্তে শিখবেন। তবে আমরা এত কিছু শিখবো না, জাস্ট এতটুকু দেখবো যে একটা কোড এডিটর সফটওয়্যারের মাধ্যমে কোডগুলোকে আমি কি করতে পারবো? মডিফাই করতে পারবো। আর সেই কোড এডিটরের জন্য যে সফটওয়্যার নাম থাকে, সেই সফটওয়্যার নাম কি? একটা সাবলাইম টেক্সট, আরেকটার নাম কি? নোটপ্যাড প্লাস প্লাস, আরেকটার নাম কি? ভিএস কোড। তবে বর্তমানে সব থেকে বেশি ইউজ করা হয় এই দুইটা। এই কয়টা? এই দুইটা সব থেকে বেশি ইউজ করা হয়। তাহলে কোড এডিটর সফটওয়্যার নাম কি পারবেন? হ্যাঁ, ভিডিও দেখা বাসায় গিয়ে নোট করবেন, পরবর্তী ক্লাসে কোশ্চেন করলে যেন অ্যান্সার দিতে পারেন। আর এই সাবলাইম টেক্সট আর ভিএস কোড, এই দুটার নাম কি? একটা কোড এডিটর সফটওয়্যারের নাম। তাহলে এখন আমরা কি করব? সফটওয়্যার ডাউনলোড প্লাস ইনস্টল, কে কে পারেন? হ্যাঁ, যাক, সফটওয়্যার ডাউনলোড করা প্লাস ইনস্টল করা পারেন? না পারলে বলেন, আপনি পারেন?
আমি বলি শোনেন, আপনাদেরকে একজন একজনকে ধরে ধরে সব জিজ্ঞেস করলে আপনাদের টাইম অনেক যাবে। ধরেন যে পারেন না আমি পারি না, আমি পারি, এইভাবে বলতে হবে, আপনাদের জন্য সুবিধা। কারণ আমার টার্গেট হচ্ছিল আপনারা 1 মাসের মধ্যে ভালো একজন ডিজাইনার হবেন, প্লাস পরবর্তীতে প্রজেক্ট নেবেন, কাজ করবেন, টাকা নেবেন, যদি এই লেভেলের ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা থাকে না আমি প্রজেক্ট নেবো না, কাজ দেবো না, সার্টিফিকেট নেবো, তাহলে চুপ করে বসে থাকবেন, আমার সমস্যা নাই। কারণ আপনারা যদি আমার সাথে ফ্রি না হইতে পারেন তাহলে কোশ্চেনও করতে পারবেন না, শিখতে পারবেন না। আর যদি মনের মধ্যে যদি কোনো এই থাকে যে না আমি কোশ্চেন করতে পারতেছি না বা ভয় ভীতি সে থাকতেই পারে, তবে এই সুযোগ তো আমি দিচ্ছি, একবার দুবার কোশ্চেন করেন, পরের বার ইজি হয়ে যাবেন। আর না করলে সারা জীবন এইখানে না যেখানে যান ওই সারা জীবন ধরেন মুখ বন্ধ করে থাকতে হবে, কিছু করার নেই। এখন 1 মাসের টার্গেট এটা আপনাদেরকে নিয়ে, এখন আপনাদের টার্গেট আপনারা আপনারা জানেন, নিজেরাই জানেন। এখন যাই হোক, এখন সফটওয়্যার ডাউনলোড প্লাস ইনস্টল কেউ পারেন না আশা করি। এখন মোবাইল অ্যাপস ডাউনলোড ইনস্টল তো করতে পারেন, এটা তো সেই লেভেলে পারেন না? মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যা যা আছে, প্লে স্টোরে যাব, যা কি করব, নাম দিয়ে সার্চ করব, আসবে, ডাউনলোড করব, ইনস্টল। তার ইনস্টল করার সময় এখানে হাসি না, এখান থেকে আমি শিখাবো আপনাদের যে মোবাইল থেকে পারেন, ডেস্কটপ থেকেও পারবেন, পার্থক্য কিছুই না। এখন আপনি বলেন যে একটা অ্যাপস ইনস্টল করার জন্য কোথায় যেতে হয়? হ্যাঁ, প্লে স্টোরে। এখন আমরা সফটওয়্যার ডাউনলোড করে যাব, করতে গেলে আমরা যাবো কোথায়? ব্রাউজারে। কোথায় যাব? ব্রাউজারে। এখন এইটার ধরেন একটা প্লে স্টোর, সবাই কিন্তু বুঝবেন, বোঝানোর জন্য এত কিন্তু গল্প। এখন এটা ধরেন প্লে স্টোর, এখন আপনাকে বলা হলো মেসেঞ্জার ইনস্টল করার জন্য, তাহলে আপনি কি লিখতেন? MESSENGR, এটা লিখতেন না? লেখার পরে ইন্টার প্রেস করতেন বা সার্চ বাটনে ক্লিক করতেন আপনাদের মোবাইলে, করার পরবর্তীতে এখানে কিন্তু চলে আসতো, তাই না? তারপরে কি করতেন? একটা রিভিউ দেখতেন যে এই অ্যাপসটার কত রিভিউ, কতজন ইউজ করছে, এই সেই দেখার পরে ওই নামে ক্লিক করতেন, করার পরে সে বলতো যে এখানে কি ইনস্টল একটা অপশন থাকতো বা ডাউনলোড এন্ড ইনস্টল, এক এক জায়গায় এক এক রকম থাকে। তাহলে এই সিস্টেমে পরে পরে কি করতেন? যখন ক্লিক করতেন তারপরে আপনার অ্যাপসটা ইনস্টল করার জন্য কি আসতো? নেক্সট নেক্সট নেক্সট, অথবা কিছু কিছু সময় কি থাকে, একটা টিক মার্ক থাকে যে এটাকে অ্যাকসেপ্ট করা না পর্যন্ত আমার নেক্সট বাটন সে দেয় না। এটা কিন্তু ডেভেলপমেন্টে শেখার জন্য আছে, পরবর্তীতে কিন্তু আমি আবার এগুলো রিসার্চ করাবো আপনাদেরকে। এই যে আপনি টিক মার্ক দিচ্ছেন না, বাটনটা কিন্তু এনেবল হচ্ছে না, মানে ক্লিক করা যাচ্ছে না, এটা কিন্তু ডেভেলপারের কাজ। এটা কিন্তু আপনারা শিখবেন কয়েকদিন পরে, যে আপনি একটা অপশন দিলেন যে টিক মার্ক না দেওয়া পর্যন্ত বাটনটা ক্লিক করতে পারবে না, এটা কিন্তু অবশ্যই ডেভেলপাররা করছে, আর এই কাজটা আপনারা কদিন পর শিখবেন। তাহলে কি শিখতে চাচ্ছেন আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন এই যে আমি নেক্সট নেক্সট দেওয়ার পরে আমি অ্যাপসটা ইনস্টল করি, পরে কি করি? ওপেন করি। ঠিক সেম ভাবেও আমাদের এই যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে গুগল ক্রোমে আসতে হবে এবং সফটওয়্যার নাম জানতে হবে। সফটওয়্যার নাম আমি কি বলে দিছি? সাবলাইম টেক্সট আর কি VS কোড। এখন আমি আজকে যেভাবে দেখাবো, এর পরবর্তী জীবনে যদি আইটি সেক্টরে কাজ করেন, ডেস্কটপ দিয়ে যদি সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, আপনাকে এইভাবে সফটওয়্যার জাস্ট নামটা জানতে হবে, দেন এর পরবর্তীতে ডাউনলোড করা, ইনস্টল করা, প্রত্যেকটা সফটওয়্যারে সেম প্রসেসিং। আপনি কিন্তু মেসেঞ্জার ইনস্টল করতে পারছেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করার জন্য কারো কাছে যাইতে হয় নাই, যাইতে হয়েছে? যাইতে হয় নাই। আজকে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করে দেখাবো, পরবর্তীতে সফটওয়্যার জাস্ট নামটা জানবেন, তারপরে অটোমেটিক ডাউনলোড ইনস্টল সব করতে পারবেন। এই জন্য একটু মন দিয়ে দেখতে হবে, আশেপাশে চোখ দিলে বুঝতে পারবেন না। জাস্ট ফোকাস দিতে হবে আমার কথার দিকে আর স্ক্রিনের দিকে, বুঝছেন? অন্য দিক তাকালে তারা কোড করে দেবে না। এখন আমার আমার সফটওয়্যার নামটা কি? সাবলাইম টেক্সট। এই লেখাটাকে কপি করব, ব্রাউজারে যাব, পেস্ট করব। সবাই কি কপি পেস্ট করতে পারি কিবোর্ড থেকে? কন্ট্রোল সি কপি, আর কন্ট্রোল ভি মানে কি? পেস্ট। আর মাউস দিয়ে পারলে মাউস দিয়ে করবেন। তারপরে লেখার পরে দেখেন এই যে সাজেস্টে চলে আসছে সাবলাইম টেক্সট কি? ডাউনলোড। যদি নাও দেন তাও সমস্যা নাই, আবার এখানে ক্লিক করলে একটু এক্সট্রা ফিচার পাবেন বা সুবিধা পাবেন, এতটুকুই। সাবলাইম টেক্সট লেখার পরে ইন্টার প্রেস করবেন, করার পরবর্তীতে দেখেন এরা কিন্তু দিয়ে দিয়েছে যে সাবলাইম টেক্সট টেক্সট এডিটিং। ঠিক আছে, এই যে লেখাটা, এটা হচ্ছে হলো এই কোম্পানির একটা অফিসিয়াল সাইট, এখানে গেলে এই সাবলাইম সফটওয়্যারটা আমাদেরকে কি পাওয়া যাবে। দেন আপনি নিচে আসলে দেখবেন যে এখানে কি লেখা আছে? ডাউনলোড লেখা আছে। তারপরে দেখেন ওদের কি, যে এটা ভার্সন বলা হয়, ইনস্টল ফর লিনাক্স, অনেক কিছু আছে। তবে আমরা এই লেখাতে ক্লিক করলে হবে, অথবা ডাউনলোডে ক্লিক করলেও কি হবে। ধরেন আমি ডাউনলোডে ক্লিক করব, প্রত্যেকটা সফটওয়্যার এইভাবে করলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। ডাউনলোড ক্লিক করার পরে জাস্ট মাঝে মধ্যে কিছু কিছু সফটওয়্যারের একটা অপশন থাকে যে
উইন্ডোজ, লিনাক্স এইভাবে অপারেটিং সিস্টেম অনুযায়ী ওরা সফটওয়্যারটা দেয়। এখন অপারেটিং সিস্টেম কি বুঝি? অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 একটা অপারেটিং সিস্টেম, কালি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ম্যাকবুক একটা অপারেটিং সিস্টেম, এগুলো কি এক একটা অপারেটিং সিস্টেম। তাহলে এই অপারেটিং সিস্টেম কি বুঝি? শুধু বইতে পড়ছি, পড়ে খাতায় লিখে আইছি, কিন্তু বাস্তব তো কেউ জানে না। যাই হোক, এখন আমরা যে উইন্ডোজ যেটা ইউজ করতেছি বর্তমানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এটা কার? উইন্ডোজ এর। যদি এটা আমার ম্যাকবুক থাকতো তাহলে এটা কিন্তু ম্যাকবুকের জন্য একটা অপারেটিং সিস্টেম হইতো। তাহলে এক একটার জন্য এক এক ভাবে কি সফটওয়্যার সেটআপ করতে হয়। এখন আপনাদের আরো একটু ছোট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে হলো আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, বানান ঠিক আছে, যাই হোক, অ্যান্ড্রয়েড ফোন তো সবাই ইউজ করেন তাই না? অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস আর হচ্ছে হলো আপনাদের অ্যাপেলের যে অ্যাপস, এটা কি সেম? হ্যাঁ, অ্যাপেলের অ্যাপস ইনস্টল করতে হলে কি হয়, অনেক হ্যাসেল আছে না এর মধ্যে? ওদের যে সিস্টেম ওই সিস্টেম ভাবে ইনস্টল করতে হয়। তাহলে এখন কি বুঝছেন, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, আপনার অ্যাপেলের জন্য কিন্তু আরেকটা অপারেটিং সিস্টেম। তাহলে আমরা উইন্ডোজ যেটা ইউজ করতেছি এটা একটা অপারেটিং সিস্টেম, ম্যাকবুক ইউজ করলে আরেকটা অপারেটিং সিস্টেম, উবুন্টু আছে, কালি লিনাক্স আছে, অনেক কিছু আছে। আর এই যে আপনার যে অপারেটিং সিস্টেম কালি লিনাক্স, তারপর হচ্ছে উবুন্টু, এগুলো হচ্ছে আপনার হ্যাকিং এর জন্য ইউজ করা হয়। বুঝছেন, এটা কিসের জন্য ইউজ করা হয়? হ্যাকিং এর জন্য। যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে তাহলে তার আগে কিন্তু এই স্টেপগুলো পার করতে হবে। সরাসরি যা আমি কালি লিনাক্স শিখলাম তাহলে একদম অন্ধকার, কোনো লাভ নেই। আচ্ছা যাই হোক, তাহলে এখন ধরেন আমি কি করব, এই সাবলাইন দেব, ডাউনলোডে আসব, আসার পরবর্তীতে একটু চোখ কান খোলা রাখবেন যে এই যে যে জিনিসটা দেখতে পারতেছি এই কিন্তু সে বলেই দিছে এটা কিন্তু একটা ভার্সন। আর সব সময় প্রত্যেকটা সফটওয়্যারের ভার্সন গুলো কোথায় থাকে? প্রথমেই থাকে। যদি একটু নিচে আসেন দেখবেন যে ভার্সন কিন্তু অন্যটা, এবং কত সালে পাবলিশ করছে সেগুলো চলে আসবে। তবে আমরা তো সময় নষ্ট করব না, আমরা প্রথমে যেটা দেখবো সেটাই কি করব, নিয়ে কাজ করব। এখন দেখেন এই যে ওএস মানে কি অপারেটিং সিস্টেম, সে বলেই দিছে, এবং তার নিচে লেখা আছে উইন্ডোজ, এবং তার নিচে লেখা আছে উইন্ডোজ 64 বিট। এখন 64 বিট আর 32 বিট এটা কি বুঝি? হ্যাঁ, বাকিগুলা কি বোঝেন? বুঝেন না? আবার আবার ডিপ্লোমায় ভর্তি হন। আচ্ছা যাই হোক, এগুলো আজকে দিনে বুঝেন। এখন 64 বিট 32 বিট ছিল যখন আপনি উইন্ডোজ দিবেন একটা ল্যাপটপ বা কম্পিউটারে, তখন ওখানে অপশন থাকে যে আপনি কত বিটের উইন্ডোজ দিতে চাচ্ছেন। তবে বর্তমানে সবাই 64 বিটই দেয়, 32 বিট কেউ দেয় না, কারণ এটা 32 বিট উইন্ডোজ 7 ইউজ করতো। তাহলে আমরা উইন্ডোজ 64 আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে আরেকটা ঝামেলা করবেন, যদি এটা না মনে হয় তাহলে উপরে লেখা আছে ডিরেক্টলি উইন্ডোজ। তবে আমরা কি করব, উইন্ডোজ 64 বিট এটা কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে আমাদের কি হবে, সফটওয়্যারটা অটোমেটিক ডাউনলোড হবে। দেখেন এই যে সফটওয়্যারটা আমাদের কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। এখন সে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে, এখন এটা ওয়েট করলে পরে কি হবে, ডাউনলোড কমপ্লিট হবে। একদম ঠিক, এটা কিন্তু মোবাইল অ্যাপস এর মতোই। আপনারা যখন মেসেঞ্জার বা যে কোনো অ্যাপস ইনস্টল করেন ফার্স্টে কি করতে হয়, ডাউনলোড করতে হয়। ডাউনলোড হওয়ার পরে মোবাইলের সুবিধাটা কি, অটোমেটিক ইনস্টলের অপশন চলে আসে, মানে ডাউনলোড কমপ্লিট হইলে। এখন এই সফটওয়্যারটা ডাউনলোড হইলে, সেটা হয়ে থাক, সফটওয়্যারটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটা কি করব, ইনস্টল করব। আচ্ছা, একটা সফটওয়্যার ডাউনলোড করা এই সে করা ফাইলের যে পাথ, এই পাথ কি বুঝি? হ্যাঁ, একটা কম্পিউটারের মধ্যে ড্রাইভ কি চিনি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এগুলো তো চিনি। একটা সফটওয়্যার ডাউনলোড হলে কোথায় যায় এটা কি চিনি, জানি? আচ্ছা, এইটা ম্যাক্সিমাম যে যে লোকেশন থাকে, তবে ওই লোকেশন হিসেবে আপনাদের সফটওয়্যারটা ডাউনলোড হয় দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পরে এই যে রাইট সাইডে কি লেখা আছে, ডাউনলোড, এই ডাউনলোডসে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ওই সফটওয়্যারটা এখানে চলে আসবে, ডাউনলোড। এখন সফটওয়্যার ডাউনলোড করছি, নাম ছিল কি, সাবলাইন টেক্সট। দেখেন সেম নাম কি পাচ্ছি আমরা, এই একটা বিষয়। আরেকটা বিষয়, যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এখানেই থাকে। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ফোল্ডার, একটা আইকন। এই আইকনে যখন ক্লিক করবেন তখন মাউসে লেখা আছে শো ইন ফোল্ডার, তার মানে এই ফোল্ডারে ক্লিক করলেই আপনাকে ওই লোকেশনে সে নিয়ে যাবে। এই হলো কি আরেকটা মাধ্যম। আরেকটা মাধ্যম আছে এখন ইনস্টল করা। যদি আপনারা এখানে ডাবল ক্লিক করেন তাহলে কিছুক্ষণের মধ্যে একটু ওয়েট করলে দেখবেন যে সফটওয়্যার ইনস্টলের অপশন চলে আসছে। এখন আমি ইয়েস দেব না নো দেব? কারণ কেন, সফটওয়্যার আমি ইনস্টল করব। ধরেন আমি আরেকটা দেখানোর জন্য ক্যান্সেল করলাম, আবার আমি এখানে আসলাম,
সফটওয়্যার যে ডাউনলোড করলাম সফটওয়্যারটা এখন কি এখানে হয়ে গেল, এখানে ক্লিক করলে আমাকে ওই সফটওয়্যার লোকেশনে নিচ্ছে। আর যদি আমি এই নামের পর যদি ক্লিক করি তাহলে দেখবেন যে সফটওয়্যার এখান থেকে অটোমেটিক ইনস্টল অপশন চলে আসবে। তাহলে সহজ কোনটা? পরে যেটা দেখালাম সেটা সহজ না? ওই লোকেশনে যাওয়া এই সেই করা ঝামেলা। আর আমি এখান থেকে সরাসরি কি করতে পারবো? ইনস্টল করতে পারবো। আর আর কোন ভাবে দেখাবো যে দেখালে আপনারা পারবেন বলেন? আর মাধ্যম নাই, এই দুইটাই। আচ্ছা যাই হোক, এখন আমরা কিসে ক্লিক করব? ইএসএ। এখন এই যে আমরা অ্যাপস ইনস্টল করতাম নেক্সট নেক্সট নেক্সট, এখানেও ধরুন কি দিতে হবে? ইএসএস, অথবা পরবর্তীতে আমাদের নেক্সট অপশন আসতেও পারে, আর মাঝে মধ্যে আমাদের টিক মার্ক আসতে পারে। তাহলে এখন আমরা প্রথমে কি করব? সফটওয়্যারটা ইনস্টল করব, তাহলে কি দেব? ইয়েস। তারপরে কিছুক্ষণ ওয়েট করলে কি চলে আসছে? এখন আমাদের দেখেন নেক্সট চলে আসছে। আমরা নেক্সট দেব চোখ বন্ধ করে, যা যা আসবে কিছুই লাগবে না। যদি এটা ম্যান্ডেটরি মানে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে পারবো তাহলে দেব, আর যদি দরকার না হয় তাহলে এটা আমরা দেব না, ঠিক আছে? আবার দেব নেক্সট, আবার ইনস্টল। দেখছেন লাস্টে কি আসছে আমাদের? ইনস্টল। দেওয়ার পরবর্তীতে শেষ, এখন সে কি বলতেছে? ফিনিশ। এখন আমি ফিনিশে ক্লিক করলাম, আমার সফটওয়্যারটা কি হয়ে গেল? ইনস্টল হয়ে গেল। পৃথিবীর যত সফটওয়্যার থাকবে সব সফটওয়্যারের ইনস্টলেশন সিস্টেম এইটাই, কিন্তু ডাউনলোড এক এক একটু আলাদা হতে পারে। কারণ কেন? যেই কোম্পানির সফটওয়্যার ডাউনলোড করবেন ওই সফটওয়্যারের হয়তোবা ওয়েবসাইটটা আলাদা। যেরকম আমি এখানে কি করলাম? সাবলাইন, এটা ডাউনলোড এইরকম। আমি এক্সট্রা দেখাচ্ছি, যদি আমি লিখি ভিএস কোড, কি লিখবো? ভিএস কোড। এই যে ভিএস কোডে ওয়েবসাইট চলে আসছে, এই যে ডাউনলোড, দেখছেন? সেম ভাবে ডাউনলোডে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের ডাউনলোড অপশন চলে আসবে। এখন বলতেছে যে কি আমরা কি উইন্ডোজ 10 আর 10 আর কি 11, আমরা কি ম্যাকবুক না, আমাদের কি উইন্ডোজ। উইন্ডোজ 10 আর 11, আমাদের কি 10 11 মধ্যে আমরা আছি। তাহলে জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে পরবর্তীতে সে দেখেন এই যে সফটওয়্যার কি হয়ে গেছে? ডাউনলোড শুরু হয়ে গেছে। এই পার্থক্য, মানে যে সফটওয়্যার ডাউনলোড করবেন ওই সফটওয়্যারের ওয়েবসাইটে এইভাবে থাকবে, একটু আলাদা থাকবে। তবে আমরা সবাই আশা করি শিক্ষিত, যে ডাউনলোড লেখাটা তো দেখতে পারবো, যেখানে ক্লিক করতে বলতেছে। এটুকুতে বুঝবো নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের সাবলাইন সফটওয়্যার ডাউনলোড হয়েছে, ভিএস কোড হোক সমস্যা নাই। এর পরবর্তীতে এখন এই সফটওয়্যারটা তো ডাউনলোড হলো, ইনস্টল হলো, সফটওয়্যারটা এখন কি করব? সফটওয়্যারটা এখন ওপেন করতে হবে। কি করতে হবে? ওপেন করতে হবে। এখন ওপেন করার জন্য সফটওয়্যারটা কোথায় কি হয়েছে আমরা কেউই জানি না, না জানলেও সমস্যা নাই। চোখ বন্ধ করে আমাদের এই যে নিচে সার্চ বক্সে একটা আইকন আছে, কি আছে? সার্চ বক্সে একটা আইকন আছে, অনেকের এটা নাও থাকতে পারে। নাও থাকলে সমস্যা নাই, তার বাম পাশে যে উইন্ডোজে যে আইকন আছে এই আইকনে ক্লিক করলে হবে। এই আইকনে কি করলে হবে? ক্লিক করলে হবে। পরবর্তীতে আপনারা যে সফটওয়্যার ইনস্টল করছেন সেই সফটওয়্যারের নাম লিখতে হবে। সফটওয়্যার কি করতে হবে? নাম লিখতে হবে। সম্পূর্ণ নাম লিখতে হবে না, জাস্ট দুই তিনটা ওয়ার্ড লিখলে চলে আসবে। দুই তিনটা ওয়ার্ড লিখলে চলে আসবে। দেখেন সাবলাইন লেখছি, অটোমেটিক কি চলে আসছে। এখন এই সফটওয়্যারের নামের পর ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সফটওয়্যারটা আমাদের কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। হয়েছে ওপেন। এখন আমার এখানে আগের যে কোড ছিল এগুলো আসছে। ধরেন আপনাদের এগুলো কিছুই থাকবে না, আমি সেটা দেখাচ্ছি। দেখেন আপনাদের সফটওয়্যারে ক্লিক করলে এটা কি হবে? এইভাবে ওপেন হবে। দেখেন এখন কি লুকটা কি চেঞ্জ হয়ে গেছে না? এখন মনে হচ্ছে না যে আমি এখানে একটা কিছু লিখলে পরে একটা প্রোগ্রামার প্রোগ্রামার ভাব আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এই যে যে সফটওয়্যারটা ওপেন করলাম এই সফটওয়্যারের নাম কি? সাবলাইন কি টেক্সট। আর এই সাবলাইন টেক্সট এটা কি একটা একটা কোড এডিটর সফটওয়্যার, ঠিক আছে? এই যে যে জিনিসটা শিখলেন, বাকি যে কয়টা দিন কাজ করবেন এই এক নাম ইউজ করতে হবে, এক সফটওয়্যার ইউজ করতে হবে। জাস্ট পার্থক্যটা কি? কোশ্চেনটা হচ্ছিল আমাদের এটা একটা কোড এডিটর সফটওয়্যার, নাম কি? সাবলাইন টেক্সট। এটা ক্লাস 5 6 এ গুলো মানে একবার বললে মনে থাকবে। তারপর আমি বলতেছি যে আপনারা এই জিনিসটা লিখে রাখবেন, কোশ্চেন করলে উল্টে উল্টে আমার দেখে দেখে বললেন। আর কি সহজ চান? আর সহজ চান? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে হলো এই যে সফটওয়্যারটা ওপেন করলাম, এখন এই সফটওয়্যারের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের এখন কোড করতে হবে। কি করতে হবে? কোড করতে হবে। এখন এই কোডটা আমরা করব কিভাবে? এই কোডটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, ধরেন এটাকে আমি আচ্ছা একটা সফটওয়্যার ওপেন করার পরে মিনিমাইজ করা, এখানে ক্লোজ করা, এগুলো কি কাজ বুঝি? এটা এখানে এই যে ক্লোজ ক্লিক করলে কি হবে? কি কাটবে? আর মিনিমাইজ করলে কি হবে? এটা সবাই বোঝে নাকি?
এজন্য যখন কোড করবেন দেখা গেল ভাই যে ক্লোজ করে দেন না, ক্লোজ করলে তো আর তো থাকবে না, আবার ওপেন করতে হবে। আর মিনিমাইজ করলে কি হবে, এটা থাকবে, এটা কোথায় থাকবে, এই বটম বারে। পরবর্তীতে যদি আমি এই এখানে যদি আবার ক্লিক করি তাহলে কি হবে, আবার ওপেন হবে। এটা দুইটা সিস্টেম আছে, মিনিমাইজ করলে এখানে আসতেছে, আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। আরেকটা সহজ মাধ্যম হচ্ছিল যদি এই সাবলাইনে ক্লিক করি একবার ওপেন হবে, একবার কি হবে, মিনিমাইজ হবে। মানে এখানে ক্লিক করলে কিন্তু একবার ওপেন একবার মিনিমাইজ হচ্ছে। এটা কিন্তু আরেকটা ওয়ে। এখন যে যেভাবে নেন সেভাবে আপনাদের ইচ্ছা। এগুলো আমার প্রয়োজন না, আমি কেটে দিলাম। এখন এই সাবলাইনের মধ্যে আমাদের এখন টার্গেট হচ্ছিল ওই যে আমরা ফাইলে কোড করছি ওই ফাইলটা এখানে ওপেন করতে হবে। এখন এই এমএস ওয়ার্ডে কি সবাই ওপেন করতে পারছিলেন? কোন একটা ফাইল তৈরি করে ফাইলটা এমএস ওয়ার্ডে ওপেন করে পরে টাইপ করতে পারতেন? হ্যাঁ পারতেন? আপনারা কি পারতেন? পারতেন? পারেন না তাহলে গলায় যে উচ্চস্বরে তো কইতে হবে হ্যাঁ পারি না, শেষ। পারেন না আবার চুপ বুঝেও থাকেন, শরমের তো কিছুই নাই। পারেন না তো সবাই জানে পারেন না, তাহলে বলতে সমস্যা কিসের? আচ্ছা, তাহলে আমরা যে ফাইলটা তৈরি করছি এখন ওই ফাইলেরটা আমাদের কি করতে হবে, এখানে ওপেন করতে হবে। এখন ওপেন করার জন্য কি করতে হবে, তার আগে চোখ কান খোলা রেখে দেখতে হবে যে আমি যে ফাইলটা তৈরি করছি কোথায়, এই যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যাব। যাওয়ার পরে কি এই যে ক্লাস 1 যে ফোল্ডার, সে 1 ফোল্ডারের মধ্যে কি এই যে ফাইলটা না, আমার টার্গেট ছিল কি এই ফাইলটাই ওপেন করতে হবে কোথায়, এই সাবলাইনের এইখানে। এখন ওপেন এটা অনেক ভাবে করা যায়, আমি সব ভাবে দেখাবো। প্রথমে একটু কঠিন দেখাবো, তারপর আস্তে আস্তে সহজ, কারণ আপনারা যেহেতু কিবোর্ডের শর্টকাট পারেন না এই জন্য আর কি। এখন আমি এই যে ফাইলে ক্লিক করলে এখানে লেখা আছে কি নিউ ফাইল, ওপেন ফোল্ডার। সব থেকে ভালো হয় ওপেন ফোল্ডার করা। কারণ কেন, আমাদের এই যে একটা ফোল্ডার ক্লাস 1, এই ফোল্ডারের মধ্যে 5টা 10টা ফাইল থাকতেই পারে। তার মানে ফোল্ডার ওপেন করলে সব ফাইল চলে আসবে। আর যদি আমি শুধু ফাইল ওপেন করি তাহলে ওই একটা ফাইল ওপেন হবে। তাহলে সুবিধা কোনটা, সুবিধা কোনটা বলেন? কি তৈরি করা সুবিধা? ফোল্ডার। আপনার মতে কোনটা, ফোল্ডার না ফাইল? ফোল্ডার। আপনার মতে কোনটা, ফোল্ডার? আচ্ছা, তাহলে এখানে আর একটু ইজি করে বোঝাই। সেটা হচ্ছিল ধরেন একটা ফোল্ডারের মধ্যে কি থাকে, মাল্টিপল ফোল্ডার অথবা কি থাকে, ফাইল থাকে। তার মানে এই জায়গার প্যারেন্ট কে, প্যারেন্ট কে, প্যারেন্ট হচ্ছিল ফোল্ডার। আর প্যারেন্টের চাইল্ড কে, ফাইল। তার মানে আমি যখন প্যারেন্ট কে নিয়ে কাজ করব তাহলে প্যারেন্টের চাইল্ড কি অটোমেটিক সুবিধা না? আচ্ছা, তার মানে যখন ফোল্ডারটা আমি ওপেন করব এই ফোল্ডারের মধ্যে যত ফাইল থাকবে সেগুলো অটো চলে আসবে। আর যদি আমি চাইল্ড নিয়ে কাজ করি, ফাইল নিয়ে কাজ করি, তাহলে কি আর ফোল্ডার কি আসবে? আসবে না। তাহলে আমরা এখানে যাব, আপাতত আমি ফাইল দিয়েই দেখাবো আপনাদের, কারণ ফোল্ডার দিলে ওইখানে আপনার উলটপালট করে ফেলবে। তাহলে আমি দেব, তার আগে বলেন আমার এই ফোল্ডার আর ফাইলটা কোথায় আছে, লোকেশন কোথায়, লোকেশন কোথায়? ডেস্কটপে না আপনাদের মাথার উপরে? ডেস্কটপে। আচ্ছা, তাহলে আমি কি করব, এখানে যাব, যাওয়ার পরে ফাইলে ক্লিক করব, তারপরে কি দেব, ওপেন ফাইল। ওপেন ফাইলে ক্লিক করলে দেখেন অটোমেটিক আমার লোকেশন দিচ্ছে, মানে আমাকে কি চুজ করার অপশন দিচ্ছে। আমাকে এখন চুজ করতে হবে কোথায়, এই যে বাম পাশে যে লেখা আছে কি ডেস্কটপ, এই ডেস্কটপে ক্লিক করলেই ডেস্কটপের মধ্যে যত কিছু যা আছে সব চলে আসবে। কিন্তু এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ফোল্ডারে মুভ করা। তার এই ফোল্ডারে ডাবল ক্লিক করলে কি ফোল্ডারে চলে গেলাম। তারপরে ক্লাস 1 নামে একটা ফোল্ডার, সব কি মিলতেছে আমাদের? সব কিন্তু মিলে যাচ্ছে। এখন ক্লাস 1 এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তারপরে কি আছে, একটা ফাইল আছে। তার মানে কি আমাদের সঠিক লোকেশন সঠিক জায়গায় আসছে। পরে কি করব, এই ফাইলে একটা ক্লিক করব, তারপরে কোথায় ক্লিক করব, এই যে ওপেনে। ওপেনে ক্লিক করলে দেখেন এই যে যে ওই ফাইলের মধ্যে যে নাম, যে লেখা লিখছিলাম সেই লেখা কি আসছে? এখন দেখেন, এখন আমাদের আগের কাজ ছিল কি, আমি এগুলো সব কেটে দেই। আগের কাজ ছিল যে এখানে বারবার ক্লিক করলে শুধু এখানে ওপেন হচ্ছে, কিন্তু এর মধ্যে আর কোড করতে পারতেছি না। কিন্তু সাবলাইনে কি সেই ওই অসুবিধাটা কি আর আছে? ওই ফাইলের মধ্যে যা লিখছি সেটা কি শো হচ্ছে? শো হচ্ছে না। এখন আপনি এই যে মাই নেম ইজ রাজু এটার পরিবর্তে লেখেন যে হ্যালো বাংলাদেশ। এখন ওই লাস্টে জন বলেন কোড কি করলাম, আগের কোড ছিল আর এখন নতুন কোড দিছি, কোড কি করলাম?
কোড চেঞ্জ করছি, এক কথায় আপনারা প্রোগ্রামার হচ্ছেন, প্রোগ্রামার ভাষায় বলবেন কোড কি করছি আমি আপডেট করছি। বুঝছেন বিষয়টা? চেঞ্জ করছি এটা বলবেন না, কোড আমরা কি করছি আপডেট করছি। এখন ওই আপনার ওই ডকুমেন্টের মতোই ওইখানে আমরা কি করছি একটা কোড করার পরে কি করতে হয়েছে, কোডটা সেভ করতে হয়েছে। এখানে সেই সেম সিস্টেম, নয় কন্ট্রোল এস দিবেন আর নয় ফাইলে ক্লিক করার পরে এই যে সেভ লেখা আছে, কি লেখা আছে সেভ, সেভে ক্লিক করলে কি হয়ে গেছে ফাইলটা সেভ হয়েছে। এখন আরেকটা বিষয় আমি আপনাদের আরো দেখাই যে এই ফাইলটা সেভ আছে কি নাই এটা আমরা বুঝবো কিভাবে। সবাই কিন্তু সেম ভুল করে, আপনার কোড মডিফাই করে নতুন কোড লেখে, আউটপুটে চেঞ্জ হয় না, খুবই হতাশ, খুবই কি হতাশ। কারণ কেন, সে একটা নিউ কোড করছে, বাট এই কোডটা করার পরে তাকে সেভ করতে হবে, সে সেভ করে নাই, সে কি করে নাই সেভ করে নাই, স্বাভাবিক হইতেই পারে নতুন অবস্থায়। এর জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যাই করবেন কোড করবেন আর কিবোর্ডের এই যে এই আঙ্গুল আর এই আঙ্গুল রাখবেন, যে আসলে কি করার জন্য, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার জন্য। 2 লাইন কোড করবেন, আমার কথা 3 লাইন কোড করেন, 1 লাইন কোড করবেন, কোড করবেন আর কন্ট্রোল এস, কোড করবেন আর কি কন্ট্রোল এস। এটা প্রোগ্রামারদের একটা অভ্যাস করতে হবে, যদি অভ্যাস করেন তাহলে সেভ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ধরেন আপনি আমি নিউ কোড লিখলাম, তারপর আবার কিছু লিখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, মানে এটা আমার কিন্তু অভ্যাস। আমি লিখতে লিখতে অটোমেটিক আমার মানে টাইপ করা থেকে বেশি কন্ট্রোল এস দেওয়া হয়, কারণ আমি জানি যে কন্ট্রোল এস না দিলে আমার কোডটা সেভ হবে না আর কি হবে না আপডেট হবে না। এটা আসলে একটা কমন, এই জিনিসটা আমি অ্যাডভান্স বলে দিলাম, এটা মাথায় রাখবেন। এখন এটা সেভ আছে কিনা বুঝবো কিভাবে, এই যে ফাইলের নামের পাশে একটা কি আছে, একটা আছে হচ্ছে হলো, এখানে ক্লিক করলে কি হবে, এটা কেটে যাবে বা রিমুভ হয়ে যাবে। আর না করলে এখানে কি আছে রাউন্ড আছে, কি আছে একটা রাউন্ড। এখন এই যে রাউন্ডটা আছে এটা আমার সেভ অবস্থায় নাই, এটা কিসে নাই সেভে নাই। যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস বা ফাইল থেকে যদি সেভ করি, দেখেন ওই রাউন্ডের পরিবর্তে এখন অটোমেটিক চলে আসছে কি ক্লোজ করার অপশন। তার মানে কি আমার ফাইলটা সেভ হয়ে গেছে, আমি এখন কি করতে পারবো এটা ক্লোজ করতে পারবো। এই হচ্ছে একটা সুবিধা যে আপনি যদি আবার লেখেন নিউ লাইন, তার মানে আমি সেভ করি নাই, দেখেন আমার এখন কিসে আছে রাউন্ডে আছে। যখন কন্ট্রোল এস দেবো তখন দেখেন ক্লোজ আইকন চলে আসবে। এটা হচ্ছে আপনাদের বোঝার একটা সুবিধা যে আমার এই কোডটা সেভ করা আছে কি নাই। এখন কি বুঝতে পারবেন? হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন সবাই বুঝছেন তো? আর কোনো মাধ্যম নাই আমার, মানে এই যে সেভ আছে কি না আছে বোঝানোর জন্য, এটাই সর্বশেষ মাধ্যম, আর এটাই ইজি মাধ্যম। আর নতুনদের এই ভুলটা হয়, তবে বারবার এর ভুল হইলে পরে শিখতে পারবেন। তবে তারপরে আমি আগে বলে দিলাম যে হতাশার কিছু নাই, কারণ একটা প্রোগ্রাম করার সময় একটা কোড করার সময় ফাইল সঠিকভাবে ওপেন করছেন কিনা, ওই ফাইলটা রান করতেছেন কিনা 2 নম্বর, আরেকটা হচ্ছে হলো ফাইলে কোড করছেন কিন্তু কোডটা সেভ আছে কিনা, এই তিনটা জিনিসই সবার ভুল হয়। এই তিনটা জিনিস সঠিকভাবে করতে পারলে আউটপুট আসবেই। বুঝছেন সবাই? আচ্ছা, এখন এই যে সেভ করলাম, নতুন কোড করলাম, এখন আমার উদ্দেশ্য কি কোডটা আমার আপডেট হয়েছে কিনা সেটা কি করব চেক করব। চেক করার জন্য কোথায় আসতে হবে, আবার এই ফাইলে। এই ফাইলে আসার পরে ডাবল ক্লিক করব, আগে ছিল রাজু এখন চলে আসছে কি হ্যালো বাংলাদেশ নিউ লাইন। আবার এই যে সাবলাইনে ক্লিক করব, যা আছে সব কেটে দেব, তারপর বলবো কি যে আই এম প্রোগ্রামার, আই এম কি লিখবো আই এম প্রোগ্রামার লিখে, তারপর হচ্ছে আমি ধরেন এটা জুম আউট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম না, আমি কি দিলাম না কন্ট্রোল এস দিলাম না। এখন যদি আমি এখানে যাই, যা যদি আবার ডাবল ক্লিক করি, দেখেন আগের লেখাটাই আছে, তাহলে আমার কোড কি আপডেট হয়েছে? তা আমি তো সেভ করেই নাই। এখন অনেকে কি করবে, সারা দিন ধরে 500 লাইন লিখবে কিন্তু আউটপুট যা দেখবে যে এটাই আছে। এজন্য কি করতে হবে আমাদেরকে, কোড করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে, তারপরে কি করতে হবে এখানে এসে ডাবল ক্লিক করতে হবে। তাহলে এখন যে কোড কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, এখন এই যে বারবার এখানে ক্লিক করা করে আমাকে চেক করা, এটা কি আরেকটা হ্যাসেল না? অনেক সময়ের ব্যাপার, ঝামেলার বিষয়। বারবার কোড করবো আর এখানে এসে ক্লিক করা আমার আমার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। আমি কি করব, এই যে কোডটা করলাম, ধরেন আমি এইখান থেকে রান করবো, সেটা কিভাবে, ধরেন আমি আবার লিখলাম যে হ্যালো WORLD, কি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, কিবোর্ড থেকে কন্ট্রোল এস সেভ দিলাম। এখন আমি কি করব, আগের বার তো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক না করে এই সাবলাইন থেকে এই পুরো যে বডি দেখেন, এই যে পুরো যে বডি, এই বডির যে কোনো একটা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ঠিক আছে, এই মাউসের রাইট বাটন ক্লিক, এখানে আবার ক্লিক করলে অন্য অপশন আসবে, কিন্তু ক্লিক করতে হবে কোথায়, এই পুরো বডির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে লেখা আসবে ওপেন ইন ব্রাউজার, কি লেখা আসবে
ওপেন ইন ব্রাউজার, এই ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলেই তখন আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। দেখছেন এখন কি কোড পরিবর্তন হয়েছে? আচ্ছা এখন হ্যালো ওয়ার্ল্ড আছে, এখন ধরেন আমি এগুলো সব কেটে দেব, এগুলো ধরেন আমি সব কেটে দিলাম, এটা রাখ, এটা করে দিলাম। এখন আগে ছিল কি আমার হ্যালো ওয়ার্ল্ড, এখন আমি দিলাম হ্যালো হচ্ছিল কি ইউকে। কিবোর্ড থেকে কন্ট্রোলে সেভ দেব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন ইন ব্রাউজ দেব, এখন কি আসছে হ্যালো ইউকে। আবার আমি সাবলাইনে আসবো, ইউকে এর পরিবর্তে দেব কি ইউএস, কন্ট্রোলে সেভ দেব, দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন ইন ব্রাউজ করব, এখন কি আসছে হ্যালো ইউএস। এখন কি এইটুকু কি পারবেন? হ্যাঁ, এইটুকু পারলেই মনে করেন যে কেবল আমাদের বিল্ডিং করার জন্য ইটের ব্যবস্থা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা তাহলে পরে আপনাদের কাজ